তো আজকে হচ্ছে 12ই মে 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর দশম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রথম ক্লাস। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, আহ, আমি আপনাদের সবাইকে একটা সাজেশন দিয়েছি। তো এখানে মোট 1 2 3 4 5 6 7 8, মোট 10টা প্রশ্ন আছে নাকি? তো এগুলা যদি আমরা ইনশাল্লাহ আয়ত্ত করতে পারি, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে একটা ইনশাল্লাহ পাওয়া যাবে কমন। তো আমাদের দেওয়ানি কার্যবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে মোট 3টা প্রশ্ন থাকে, এবং এই 3টা থেকে লিখতে হয় 2টা। তো যদি কেউ মনে করে সে ইচ্ছা করলে দেওয়ানি থেকে 2টা লিখতে পারে, অথবা দেওয়ানি থেকে একটা, সুনির্দিষ্ট থেকে একটা। কারণ সুনির্দিষ্ট থেকে একটাই থাকবে, যেটা 2টার অপশন নাই, বাট ওভারঅল ওই 3টা থেকে লিখতে হবে কয়টা? 2টা। তো প্রথমে আমরা চলে আসি, দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রথম যে প্রশ্নটা, সেটা হলো যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়, বা ইন হুইচ ওয়েজ ডাজ এ সিভিল কোড গ্রান্ট এ স্পেসিফিক রিলিফস, মানে কোন উপায়ে, কোন ভাবে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারে। এটা একবার এসেছিল। এবং খ নাম্বার প্রশ্নটা দেখেন, যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর অধীনে মঞ্জুরযোগ্য বিভিন্ন প্রকার, বলতেন বিভিন্ন প্রকার সুনির্দিষ্ট প্রতিকার সংক্ষেপে আলোচনা করুন। বিভিন্ন প্রকার, বিভিন্ন প্রকার। আচ্ছা, তো আমরা চলে আসি উত্তরপত্রে। উত্তরপত্রে চলে আসি, দেখেন প্রথমেই উত্তর পড়ার আগে একটু আমি আপনাদের বলে রাখি, সেটা হলো যে আমাদের সমস্ত আইনের যে শ্রেণী বিভাগ, এই আইনটারে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রসিডিউরাল ল, আর একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ল। তো শুধু প্রসিডিউরাল ল একা একা চলতে পারে না, আবার শুধু সাবস্ট্যান্টিভ ল একা একা চলতে পারে না, এরা একে অন্যের পরিপূরক। আমরা দেওয়ানি মামলার ক্ষেত্রে এতদিন যেটা পড়ে এসেছি, দেওয়ানি কার্যবিধি। তো দেওয়ানি মামলার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি হলো একটা পদ্ধতিগত আইন, কারণ দেওয়ানি কার্যবিধিতে বলা হয়েছে একটা দেওয়ানি মামলা কিভাবে দায়ের করা যায়, কোথায় দায়ের করতে হবে, কিভাবে বিচার হবে, এই বিধিবিধানগুলো বলা হয়েছে দেওয়ানি কার্যবিধিতে, কিন্তু কোনো প্রতিকার সম্পর্কে দেওয়ানি কার্যবিধিতে বলে নাই। তো দেওয়ানি মামলার ক্ষেত্রে সাবস্টেন্টিভ ল হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। তো এই আইনটা 1877 সালের আইন। তো তার আগে আমাদের জানা দরকার যে সুনির্দিষ্ট প্রতিকার আসলে কি। তো আপনারা এটা তো জানেন যে দেওয়ানি মামলা দায়েরের উদ্দেশ্য কি আর ফৌজদারি মামলা দায়েরের উদ্দেশ্য কি। ফৌজদারি মামলার ক্ষেত্রে আহ আসামির হয় সাজা। তো এই সাজাটা হতে পারে কারাদণ্ড অথবা অর্থদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত বা অন্যান্য যা যা আছে এগুলো হতে পারে। কিন্তু যদি আপনি কারো কাছ থেকে যা হারাইছেন যদি সেটা পেতে চান, বা আর্থিক ক্ষতিপূরণ পেতে চান, তাহলে আপনাকে দেওয়ানি মামলা দায়ের করতে হবে। আপনার কাছ থেকে একজন মোবাইল নিয়ে গেছে জোর করে, এখন আপনি যদি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন, তাহলে ওই মোবাইল আপনি ফেরত পাবেন না না পাবেন সেটা হলো পরের কথা। মোবাইল কপাল, মানে ভাগ্য ভালো থাকলে পেতেও পারেন, নাও পেতে পারেন। যদি তার কাছ থেকে জব্দ করে তাইলে পাবেন। আর যদি এমন হয় সে মোবাইলটা পাওয়ার পরে মধুমতি নদীতে ছুঁড়ে ফেলছে, ওই মোবাইল তো আর পাওয়া পসিবল না, তাহলে সেই ক্ষেত্রে ফৌজদারি মামলায় আসামির হবে সাজা। আর আপনি যদি দেওয়ানি মামলা করেন, তাহলে ওই মোবাইল তার কাছে যদি পাওয়া যায়, মোবাইল এনে আপনারে ফেরত দিবে। আর না হইলে ওই মোবাইলের যে মূল্য, এই ক্ষতিপূরণ আপনারে তার কাছ থেকে আদায় করে দিবে। তার মানে দেওয়ানি মামলার মাধ্যমে কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ আদায় করা যায়, বা যা হারাইছি তা আদায় করা যায়। আর ফৌজদারি মামলার মাধ্যমে পক্ষগণের কি, মানে অপর পক্ষের কি নিশ্চিত হয়? সাজা নিশ্চিত। এখন একটা দেওয়ানি মামলায় 2 ধরনের প্রতিকার আদালত দিতে পারে। একটা হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার, আর একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার। হোয়াট ইজ স্পেসিফিক রিলিফ? আমি যা হারাইছি আদালত যদি আমারে তাই দেয়, বা আমি যা চাইছি আমার যদি তাই দেয়, এটারই বলে সুনির্দিষ্ট প্রতিকার। আমি দখল হারাইছি, দখল চাইছি, দখল দিছে, সুনির্দিষ্ট প্রতিকার। আমি তানভীর চুক্তি পালন করবে না, আমি আদালতে মামলা করছি, আদালত তানভীরদের চুক্তির শর্ত পালন করতে বাধ্য করছে, এটা কি? সুনির্দিষ্ট প্রতিকার। আমি নিষেধাজ্ঞা চাইছি, নিষেধাজ্ঞা দিছে, এটা সুনির্দিষ্ট প্রতিকার। বুঝছেন? কিন্তু আমি যা চাইছি তা না দিয়ে আমার সান্ত্বনা সূচক একটা ক্ষতিপূরণ দিছে, অর্থ আদায় করে দিছে, এটার বলে ক্ষতিপূরণমূলক প্রতিকার। বুঝেন কিনা? তাহলে একটা দেওয়ানি মামলায় কয় ধরনের প্রতিকার দেওয়া যায়? 2 ধরনের। একটা হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার, আর একটা হচ্ছে কি? সুনির্দিষ্ট প্রতিকার। তো একটু পড়ি, দেখেন প্রথমে আমাদের জানতে হবে যে
একটি দেওয়ানি মোকদ্দমায় আদালত দুই ধরনের প্রতিকার মঞ্জুর করতে পারে, যথা একটা হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার আর একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার। সাধারণত যখন একজন বাদী একটি দেওয়ানি মোকদ্দমার আর্জিতে যে প্রতিকার প্রার্থনা করে, আদালত তাকে সেই প্রতিকার মঞ্জুর না করে বিকল্প হিসেবে আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করলে তবে তাকে ক্ষতিপূরণমূলক প্রতিকার বলে। অপরদিকে মোকদ্দমার আর্জিতে বাদী যে প্রতিকারের প্রার্থনা করেছে, আদালত যদি তাকে সেই প্রতিকারই মঞ্জুর করে তবে তাকে সুনির্দিষ্ট প্রতিকার বলে। বিভিন্ন প্রকার মানে যা চাইছে তাই যদি দেয় তাহলে সেটা কি সুনির্দিষ্ট প্রতিকার। বিভিন্ন প্রকার সুনির্দিষ্ট প্রতিকার হলো স্থাবর অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন, চুক্তি রদ, দলিল বাতিল ইত্যাদি। 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইন পাশ করা হয়। এতে মোট 57টি ধারা রয়েছে। উক্ত আইনের 5 ধারা অনুসারে একটি দেওয়ানি আদালত 5টি উপায়ে 8টি সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারে। কয়টা? 8টা। 5টি উপায়ে মোট কয়টা? 8টা। শুনেন, আমরা যখন প্রিলিমিনারি মানে পড়া পড়ছিলাম তখন আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 57টা ধারা আছে, এই 57টা ধারার ভিতরে মোট প্রতিকার আছে 8টা, কিন্তু এই 8টা প্রতিকার দিতে পারে 5টা উপায়ে। এই উপায়ের কথা বলছে 5 ধারায়। তো 8টা প্রতিকার কি আমি একটু হিসাব মিলিয়ে দেই 57 ধারার মধ্যে। দেখেন, প্রথমে যদি বলি সম্পত্তির দখল পুনরুদ্ধার, 1 নাম্বার, এটা আছে 8 থেকে 11। 8 থেকে 11। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন 12 থেকে কত? 30। 12 থেকে 30। আচ্ছা, এরপরে আছে দলিল সংশোধন 31 থেকে 34। 3 নম্বরে। 4 নম্বর আছে চুক্তি রদ বা রেসিশন অফ কন্ট্রাক্ট 35, 36, 37, 38। আচ্ছা, 5 নম্বরে আছে দলিল বাতিল ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট 39 আর 40। আচ্ছা, 6 নম্বরে আছে ঘোষণামূলক মামলা, এটা আছে 42, 43। 42, 43। 7 নম্বরে আছে রিসিভার, কত দ্বারা? 44। এবং সবশেষে আছে নিষেধাজ্ঞা 52 থেকে 57। তাহলে আদালত এই 57টা ধারার মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার তাহলে কয়টা? 8টা। আর এই 8টা প্রতিকারকে দিতে পারে 5টা উপায়। এই উপায়ের কথা বলেছে 5 ধারায়। এবং আপনাদের আমি বলছিলাম যে আপনার কাছে 8 প্রকার খাবার আছে, বাট এই 8 প্রকার খাইতে পারবেন আপনি 5টা উপায়। মানে ধরেন বলো 5 বেলা খাইতে হবে, 5 বারে আপনার এই 8 প্রকার খাবার খেতে হবে। আচ্ছা, পরে নিয়ে আসবে, নি থাকো, এখানে বসে থাকো, আমার সাথে কথা বলবো, এখন নয়। আচ্ছা, এই 5 প্রকারের, সরি 8 প্রকারের মধ্যে একবারই শুনে রাখেন, এই 8 প্রকারের মধ্যে শুধুমাত্র একটা প্রতিকার দিতে আদালত বাধ্য যদি আপনি প্রমাণ করতে পারেন। সেটা হলো 8 আর 9, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। এই একটা প্রতিকার ছাড়া আর সবগুলো প্রতিকার আপনি যদি মানে প্রমাণ করেনও, আদালত দিবে কি দিবে না এটা আদালতের বিবেচনার উপর নির্ভর করে। এখন 5টা উপায় কিভাবে দিতে পারে এটা আমরা একটু পড়ি। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি। আদালত নিম্নলিখিত বললেন 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারে। যেমন কোন সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবিদারকে অর্পণের মাধ্যমে। এখানে আছে একটা প্রতিকার। প্রথম উপায়ে যেমন 8 থেকে 11 ধারার অধীন সম্পত্তির দখল উদ্ধারের আদেশ দিয়ে। তাইলে কোন সম্পত্তির দখল গ্রহণ এবং দাবিদারকে অর্পণ, এই জায়গায় কয়টা প্রতিকার আছে? একটা। আচ্ছা, এরপরে দেখেন, যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। অর্থাৎ যদি কোনো পক্ষের কোনো কাজ করার বাধ্যবাধকতা থাকে, ওই পক্ষকে সেই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। এখানেও একটা আছে, যেমন 12 ধারার অধীন চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের বা 55 ধারার অধীন বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ দিয়ে। ধারা 12 থেকে 30 এবং কত? 55। তার মানে প্রথম উপায়ে প্রতিকার আছে কয়টা? একটা। দ্বিতীয় উপায় আছে কয়টা? একটা। আমরা 3 নম্বরে চলে আসি, যা না করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ হতে বিরত রাখার মাধ্যমে। যা না করার, না শব্দটা বললেন, যা উপরেরটা হলো যা করার, আর এটা আছে কি? যা না করার। তো যেমন 54 ধারার অধীন স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, 52 থেকে 54 এবং 57 ধারা আর কি। 52 থেকে 54, 56, 57। অ্যাকচুয়ালি 55 ধারাটা কয়ের আন্ডারে পড়ে না, 55 ধারাটা পড়ে
তৃতীয় উপায়। তাহলে আমরা উপায় পাইলাম তিনটা, প্রতিকার পাইলাম কয়টা? তিনটা। তাহলে উপায় বাকি আছে কয়টা? দুইটা। আর প্রতিকার বাকি আছে কয়টা? পাঁচটা। দেখেন, তারপরের পয়েন্টটা দেখি। ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য প্রকারে পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে। মানে আমাদের পাঁচের উপধারা ঘতে বলে দিল যে ক্ষতিপূরণ কখনো সুনির্দিষ্ট প্রতিকার নয়। তাহলে ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য কোনো প্রকারে পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে, যেমন 42 ধারার অধীন ঘোষণামূলক ডিক্রি। এবং এই জায়গায় এই উপায়ে ধারা 31 থেকে 43 পাইছেন। 31 থেকে 43-এর মধ্যে প্রকৃতপক্ষে প্রতিকার আছে চারটা। দলিল সংশোধন আছে, চুক্তি রদ আছে, দলিল বাতিল আছে, আর কি আছে? ঘোষণামূলক মামলা। আর আছে ঘোষণামূলক মামলা। এবং সবশেষে দেখেন, একজন রিসিভার এবং তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে ধারা কত? 44। তো তাহলে যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কয়টি উপায় সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যেতে পারে, তাহলে একটু আনুষঙ্গিক ব্যাখ্যা ট্যাখ্যা আলোচনা করবেন। তারপরে আমরা সরাসরি চলে যাব কততে? 5 ধারায়। এখন আমাদের খ নাম্বার প্রশ্নটা যদি একটু লক্ষ্য করেন, যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর অধীনে মঞ্জুরযোগ্য বিভিন্ন প্রকার সুনির্দিষ্ট প্রতিকার সংক্ষেপে আলোচনা করুন। এই জায়গায় কিন্তু উপায় বলে নাই, এই জায়গায় বলছে কি যে আপনি 57টা ধারায় যে যে প্রতিকার আছে সেই সেই প্রতিকার সম্পর্কে আলোচনা করতে বলেছে। তো মঞ্জুরযোগ্য বিভিন্ন সুনির্দিষ্ট প্রতিকার কি কি আমরা যদি দেখি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা অনুসারে আদালত গোল দিবেন 5টি উপায়ে, নিম্নলিখিত গোল দিবেন 8টি প্রতিকার মঞ্জুর করতে পারে। কয়টা উপায়? কয়টা? 5টি উপায় কয়টা? এখন 5টা উপায় তো ওই উপরে পড়ে আসছি, আর 8টা কি কি এটা আমরা একটু দেখি। স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, ইংরেজি না পারলে লেখার দরকার নাই। স্থাবর ও অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার 8 থেকে কত? 11। চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। আপনি অনেকে ইংরেজি লিখতে গিয়ে যদি আপনার ভুল হয়, তাহলে ওই ইংরেজি টার্ম লেখার দরকার নাই, তার চেয়ে বাংলা লেখাই ভালো। তো চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন 12 থেকে কত? 30। দলিল সংশোধন, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট 31 থেকে 34। চুক্তি বাতিল, রেসিশন অফ কন্ট্রাক্ট 35 থেকে কত? 38। আচ্ছা, দলিল বাতিল 39 থেকে কত? 41। ঘোষণামূলক প্রতিকার 42 থেকে 43। রিসিভার নিয়োগ কত? 44। আর নিষেধাজ্ঞা বা প্রতিরোধমূলক প্রতিকার 52 থেকে কত? 57। এখন আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে এই ধারাগুলো কি আমার মুখস্থ করা লাগবে? যারা প্রিলিতে অলরেডি পড়তেন, এই ধারা সম্পর্কে কিন্তু তার ধারণা থাকা আছে। আর যদি আমি ধরে নিলাম যে আপনি প্রিলিতে এটা পড়েনি নাই, তাহলে আপনার আপাতত এই ধারাগুলো মুখস্থ করার দরকার নাই। আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের বাকি 9টা প্রশ্ন যখন পড়া হয়ে যাবে, তখন কোথায় কি আছে অলরেডি আপনি জেনে যাবেন। বুঝছেন? তাইলে আবার বলি যে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, স্থাবর অস্থাবর 8 থেকে 11। চুক্তি প্রবল বা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট 12 থেকে 30। দলিল সংশোধন 31 থেকে 34। চুক্তি রদ 35 থেকে 30। এরপরে আছে দলিল বাতিল 39 40। হ্যাঁ, সরি, 39 40 41, জি। তারপরে ঘোষণা 42 43। রিসিভার কত? 44। আর নিষেধাজ্ঞা 52 থেকে 57। আচ্ছা, তো আপনি এই 8টা, ধরেন পরীক্ষার যদি প্রশ্ন আসে যে মঞ্জুরযোগ্য বিভিন্ন সুনির্দিষ্ট প্রতিকার কি, আমি তো জাস্ট 8টা লিখছি। এখন নিচের লাইনটা একটু দেখেন, উপরোক্ত 8টি প্রতিকার সংক্ষেপে ব্যাখ্যা করতে পাবে। সংক্ষেপে ব্যাখ্যা মানে হলো আমরা যখন এই সব পড়ে ফেলবো, তখন আপনার একটা ধারণা চলে আসবে যে স্থাবর অস্থাবর দখল সম্পত্তির দখল সম্পর্কে কোন জায়গা কি বলছে। একটু হালকা আলোচনা করে দিলেন। চুক্তি প্রবল কি, একটু হালকা। দলিল সংশোধন কি। এই 8টা প্রতিকার একটু, এই 8টা আগে সিরিয়ালি লিখে পরে এই 8টা আবার হালকা কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। এটাই হলো একের অংশ। বুঝলেন কিনা? তো আপনাদের খাতা কলম আছে? খাতা কলম থাকলে এই 8টা একটু লিখে দেখান। অনলাইনে অফলাইনে যারা আছে, এই 8টা সম্পর্কে আপনাদের হালকা কি ধারণা আছে
প্রিলি তো কয়দিন আগে পাস করছেন, এখনো 1 মাস হয় নাই। আটটা সম্পর্কে কি আছে একটু ধারণা অনলাইনে যারা আছেন তারা একটু লিখে দেখান যে 2-4 কথায় সময় হচ্ছে 15 মিনিট। জি, 15 মিনিটের মধ্যে যতটুকু পারেন 1-2 কথা একটু লিখে দেখান।